সে আমার আপনজন। লেখনীতে নবনীতা চৌধুরী। পর্ব ১। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৩ বছরের ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে ঘর ছেড়েছিল সুব্রতা। অনাকাঙ্ক্ষিতভাবে ভীষণ বিপদে পড়েছে সে। আপাতত রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে সুব্রতা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতে চলেছে। এখনো মাথা গোজার মতো কোনো নিরাপদ আশ্রয়স্থল সে পায়নি। ছুটোছুটি করার মাঝেই আচানক কারো সাথে ধাক্কা লাগল সুব্রতার। পড়তে পড়তেও বেঁচে গেল সুব্রতা আর বেলি। অচেনা পুরুষটি তার বলিষ্ঠ হাতের আলিঙ্গনে দুজনকে ধরে নিল যত্ন সহকারে। যেন তার বহুদিনের আপন কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। আর পুরুষটি পণ করেছে সেই মানুষগুলোকে পড়তে দিবে না। হুঁশ ফিরতেই পুরুষটির হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়াল সুব্রতা। মেয়েটা ভয় কান্না শুরু করেছে। পিঠেও বোধ হয় কিঞ্চিত ব্যথা পেয়েছে। আলতো হাতে পিঠে ঝাপড়ে বেলিকে শান্ত করার প্রয়াস চালাল সুব্রতা। কিন্তু মেয়েটা থামল না, বরং কান্নার শব্দ বাড়ল তার। এভাবে মাঝ রাস্তায় ছুটোছুটি করছেন কেন? লোকটার প্রশ্নে চোখ তুলে তাকাল সুব্রতা। পূর্ণ দৃষ্টিতে পুরুষটিকে একবার দেখে চোখ নামিয়ে নিল সে। পুরুষ মানুষে যে তার ঘৃণা, সহ্য হয় না এদের। দেখলেই জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করে। মনের তিক্ততার রোষানলে পড়ে উত্তর দিল না সুব্রতা। হ্যালো, আপনাকেই জিজ্ঞেস করছি। আমি যা ইচ্ছে করছি। আপনার কি? রাস্তায় মেয়ে দেখলেই কি এমন যেচে পড়ে খবর নেন? বেলির কান্না বাড়তে দেখে পুরুষটা সুব্রতার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল বাচ্চাটাকে। তার প্রশস্ত বলিষ্ঠ ঘাড়ে মাথা রেখে পিঠে হাত বুলিয়ে দিল সে। মেয়ের হাতে টান বসাতে নিতেই সুব্রতার কবজি চেপে ধরল মানুষটা। অধরে আঙুল চেপে চুপ করার নির্দেশ দিল তাকে। মাহিরা চুপ করে দাঁড়াল। বেলি থামতেই লোকটা শুধাল, গন্তব্যে ঠিক করেছেন নাকি ছন্নছাড়া বেশে বেরিয়েছেন? পুরুষটির এমন অদ্ভুত প্রশ্নে থমকাল সুব্রতা। সে যে ঘর ছেড়েছে এই লোক জানে কিভাবে? মাহমুদের লোক নাকি? সুব্রতার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সচেতন করল। মস্তিষ্ক বলল মেয়েকে নিয়ে পালা সুব্রতা। কিন্তু ইন্দ্রিয় আর মস্তিষ্কের মাঝে মন বলল অন্য কথা। শেষবার বিশ্বাস করাই যায় অচেনা পুরুষটিকে। এই বিশ্বাসে যদি ভাগ্যে মৃত্যু লেখা থাকে, তবে তাই সই। কাপা কাপা গলায় উত্তর দিল সুব্রতা। আমি পালিয়েছি ঘর ছেড়ে। যাওয়ার কোনো জায়গা নেই। কাউকে চিনি না। সেই সকাল থেকে ছুটে এতটা এসেছি। রাস্তাও শেষ হচ্ছে না। আমি তানভি, আপাতত নামটুকু জেনে রাখুন। বাকিটা পথ চলতে চলতে জেনে নিবেন কেমন? পথ চলতে চলতে মানে? মুচকি হাসল তানভি। টপ করে বেলির গালে একটা চুমু খেল সে। আমরা তো এখন সফর সঙ্গী, তাই না? কে বলেছে আপনাকে? আমার সিক্স সেন্স। সঙ্গী না হলে উপরোক্ত কথাগুলো আমাকে বলতেন না আপনি। চুপসে গেল সুব্রতা। কিন্তু এখন তো আর তার কিছু করারও নেই। অবিশ্বাস করে ছোটার থেকে বিশ্বাস করে নি শেষ হওয়া ভালো। সে একা হলে চিন্তা ছিল না। তার সাথে যে তার বুকের ধনটাও আছে। শীতের দিন, ঘন্টা না পেরোতেই হাত হয়ে যায়। বাই দা ওয়ে, সন্ধ্যায় শেষ বাসটা ছাড়বে এখান থেকে। গন্তব্য সোজা সিলেট। টিকিট কাটব? এই বাস ছাড়া আর কোনো বাস নেই। নইলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুপ করে কিছুক্ষণ ভাবল সুব্রতা। পরপর মাথা নাড়িয়ে সম্মতি জানাল সে। রৌদ্দুর বেলিকে কোলে নিয়ে হাঁটা দিল বাস কাউন্টারের দিকে। কাউন্টার থেকে দুটো টিকিট কেটে ওয়েটিং চেয়ারে বসল সে। বেলি ঘুমিয়ে পড়েছে রৌদ্দুরের ঘাড়ে। মিষ্টি বাচ্চাটাকে সযত্নে বক্ষ ভাজে আগলে রাখল রৌদ্দুর। ধীর পায়ে এগিয়ে এসে মাঝের চেয়ারটা ফাঁকা রেখে বসল সুব্রতা। সূর্য আকাশের বুক ছুঁই ছুঁই এমন সময় বাস এসে থামল কাউন্টারের সামনে। বাস আসতেই বেলিকে কোলে তুলে বাসে উঠল রৌদ্দুর। তার পেছনে পেছনে উঠল সুব্রতাও। মাঝের দিকটাতে তাদের সিট পড়েছে। সুব্রতাকে জানলার পাশে বসতে দিল রৌদ্দুর। পরপর বেলিকে কোলে নিয়ে সেও বসল সিটে। দুজনের মাঝে জায়গা বাঁচিয়ে বসল রৌদ্দুর। সিটে বসেই জানলা দিয়ে বাইরে তাকাল সুব্রতা। একটু পরেই মাগরিবের আজান পড়বে।
তার সাথে সাথে শুরু হবে বেলিকে নিয়ে তার জীবনের নতুন এক অধ্যায়। অথচ এই সময় তার ঘরে থাকার কথা ছিল। দরজা জানলা বন্ধ করে নামাজে দাঁড়াত সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়েকে বুকে নিয়ে অচেনা এক পুরুষের সাথে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে সে। বেলি জেগে উঠেছে। রৌদ্দুর তাকে কোলে বসিয়ে নিচু শব্দে কথা বলছে দুজনে। সুব্রতা কান পাতল সেদিকে। লোকটা কি কথা বলছে তা শোনার জন্য। তুমি কে? বেলি কথায় ঠোঁট এলিয়ে হাসল রৌদ্দুর। মেয়েটার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে শুধালো সে। কে হতে পারি বলো তো? তানি না। আমি তানভি, তুমি? বেলি ফুল, মা ডাতে কিন্তু বাবাই বলে শতানের বার্তা। বেলির আধো আধো কণ্ঠের অভিযোগে বুকের বা পাশে চিনচিনে ব্যথা হল রৌদ্দুরের। এত মিষ্টি একটা বাচ্চাকে কেউ এসবও ডাকতে পারে? তাও আবার নিজের বাচ্চা। আর চোখে রৌদ্দুর তাকালো সুব্রতার দিকে। মেয়েটা মাথা নামিয়ে নিয়েছে। বেলি ফের কিছু বলার আগে সুব্রতা রৌদ্দুরের কোল থেকে নিয়ে নিল তাকে। গরম কণ্ঠে শুধালো সে। এত কথা বলো কেন বেলি? ঘুমাও তুমি। আঙ্কেলটা ভালো আম্মু। তুমি আমাকে বকতো কেন? আর বকবো না মাম্মা। তুমি ঘুমাও। মায়ের কথায় আদুরে বিড়াল ছানার ন্যায় সুব্রতার কোলে ঘাপটি মেরে শুয়ে পড়ল বেলি। সুব্রতা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল মেয়েকে। রৌদ্দুর সবটা পরখ করল শান্ত চোখে। কিছুই বলল না সে। ডিভোর্স হয়ে গেছে আপনার? নাকি ওই জাহান্নামে আবার ফেরার প্ল্যান আছে? আপনি জেনে কি করবেন? সঙ্গে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছেন? এখনও এত ভালোবাসা হাজবেন্ডের প্রতি? বাহ, বেস্ট ওয়াইফ অ্যাওয়ার্ডটা আপনাকেই দেওয়া উচিত। একদম হিললে উড়াবেন না। আমি কিন্তু বাস থেকে নেমে যাব। রৌদ্দুর হাসল। সুব্রতাকে রাগিয়ে দিতে তার ভালোই লাগছে। এমন খাঁটি সোনাও নাকি কেউ পোড়া লাকড়ির গুঁড়োর ন্যায় উড়িয়ে দেয়। ওকে, সরি মিসেস। নামটা অন্তত বলুন প্লিজ। মাহিরা জাহান শুভ্র। সুব্রতা। সরি মিসেস সুব্রতা। মিসেস করবেন না তো। কানে লাগছে। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে কিনা সেটাও বলছেন না। আবার মিসেসও কানে লাগছে। আমি কি করব তাহলে? দিয়েছি ডিভোর্স দিয়েই পালিয়েছি। শান্তি, এইবার দয়া করে চুপ করুন। রৌদ্দুর থেমে গেল। সুব্রতার মাথার উপর দিয়ে হাত এগিয়ে জানলাটা বন্ধ করে দিল সে। ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে। পরপর হুডির টুপিটা মাথায় দিয়ে সিটে পিঠ এলিয়ে দিল সে। বাসের যাত্রীদের বিরতি দিতে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল বাসটা। সুব্রতা এতক্ষণ জেগেই ছিল। মাথার উপর গুরু ভার নিয়ে কারো ঘুম আসে না। আসতে পারে না। পুরুষতান্ত্রিক এই সমাজে একা একজন মেয়ে মানুষ বেঁচে থাকা কঠিন। শকুনের নজর পড়ে তার উপর। টাকা দিয়ে কিনে নিতে চায় সেই নারীর শরীর। সুব্রতা সবটা জানে। কিন্তু কারো পায়ের জুতো হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সব যাত্রীরা একে একে নেমে গেল বাস থেকে। রৌদ্দুরকে এখনো জাগতে না দেখে সুব্রতা আলতো হাতে চিমটি কাটল তার বাহুতে। আহহ করে চিৎকার করে হাত ডলতে ডলতে সোজা হয়ে বসল রৌদ্দুর। হোয়াট ও ম্যান, চিমটি কাটছেন কেন? নিচু কণ্ঠে সুব্রতা শুধালো। যাত্রা বিরতি দিয়েছে। নামবেন? বেলির ডায়পার চেঞ্জ করতে হবে। আচ্ছা চলুন, মাম্মাম আসো। রৌদ্দুর হাত বাড়াতেই চোখ ডলে রৌদ্দুরের কোলে ঝাঁপ দিল বেলি। বেলিকে কোলে নিয়ে দাঁড়ালো রৌদ্দুর। সুব্রতা শাড়িটা ঠিক করে রৌদ্দুরের পেছনে পেছনে নেমে এলো। রৌদ্দুর এই দিক ওদিক তাকিয়ে দোকান খুঁজল। সামনেই একটা ফার্মাসি খোলা। বেলিকে নিয়ে সেদিকে এগোলো সে। ফার্মাসির তুলটাতে গিয়ে বসল রৌদ্দুর। পেছনে থেকে চেঁচিয়ে উঠল সুব্রতা। ওদিকে যাচ্ছেন কেন? রেস্টুরেন্ট তো এই দিকে। আপনাকে চুরি করে নিব যাব। তাই ওদিকে যাচ্ছি। আবার? বাবুর ডায়পার আছে আপনার কাছে? চুপসে গেল সুব্রতা। ভাইয়া এক বোতল পানি দিন তো। লোকটা একটা পানির বোতল নিয়ে রৌদ্দুর সামনে এগিয়ে দিয়ে শুধালো। উনি আপনার কি হয়? বোতলের চিপিটা খুলতে খুলতে নির্দ্বিধায় রৌদ্দুর জবাব দিল।
সে আমার আপনজন। একটুও ভাবল না রৌদ্দুর। যেন উত্তরটা তার মুখস্থই ছিল। রৌদ্দুরের এহেন উত্তরে চমকে তাকালো সুব্রতা। বোতলের চিপিটা খুলতে খুলতে নির্দ্বিধায় রৌদ্দুর জবাব দিল, সে আমার আপনজন। একটুও ভাবল না রৌদ্দুর। যেন উত্তরটা তার মুখস্থই ছিল। রৌদ্দুরের এহেন উত্তরে চমকে তাকালো সুব্রতা। গমগমে কণ্ঠে দোকানির দিকে তাকিয়ে শুধালো সে, মিথ্যা কথা, আমি ওনার কিছুই হয় না। আমরা অপরিচিত মানুষ। রৌদ্দুর এক ঢোক পানি খেয়ে মুচকি হাসল। আজ কি তার হাসির রোগ হয়েছে নাকি? এত হাসছে কেন, রৌদ্দুর নিজেও বুঝল না। সচরাচর রৌদ্দুর এতটা হাসি না। বহু কষ্টে শুধু ঠোঁটটা বাঁকায়। ভাবির সাথে ঝগড়া হইছে ভাই? এই আমি আপনাকে চিনি না, বলুন আপনি। রৌদ্দুর আরেক চোট হাসল। গালের পানিটুকু গিলে সে মাথা দোলাল। যার অর্থ হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। সুব্রতা তার মাথা নাড়ানো দেখে রাগে পুষে উঠল। কিছু বলতে নিয়েও বলল না সে। মাম্মাম তুমি পানি খাবে? রৌদ্দুর মাথা নামিয়ে কোলে থাকা বেলিকে প্রশ্ন করতেই সে ফিচফিচে কণ্ঠে বলল, খাবো। বোতলের চিপিতে পানি নিয়ে বেলির মুখে দিল রৌদ্দুর। সুব্রতা গোজগোজ করতে করতে রৌদ্দুরের পাশে এসে দাঁড়াল। শাড়ির আঁচলটা টেনে ঢেকে নিল নিজের শরীরের অনাবৃত অংশগুলো। পানি খাবেন? না। সুব্রতার না শুনে বাকি পানিটুকুও রৌদ্দুর নিজে খেয়ে নিল। পরপর বোতলটা বিনে ফেলে শুধালো সে, ভাইয়া বাচ্চাদের ডায়পার দিন তো। আপনাদের বাচ্চাটা মাশাল্লাহ ভাই, দুজনই সুন্দর মানুষ তো তাই। রৌদ্দুর ফের হাসল। লোকটা তার থেকে দুটো কোম্পানির ডায়পার বের করে রাখল ওদের সামনে। রৌদ্দুর প্যাকেট দুটো বিচক্ষণ চোখে তাকিয়ে দেখল। কিন্তু তার কাছে কোনো পার্থক্যই লাগছে না। শুধু ছবির বাচ্চা দুটোর ছবি ছাড়া। দুটোই তো এক। এখানে পার্থক্য কি? একটা একটু কম দামি, আরেকটা বেশি দামি। ও এই ব্যাপার? তাহলে আমাকে দামি প্যাকেটটাই দিন। দামিটাই ভালো হবে। ভাই কি নতুন বাচ্চার বাবা হয়েছেন নাকি? দোকানিদের কথায় কেসে উঠল রৌদ্দুর। হু হু, এই জন্যই তো বুঝতে পারছেন না, উনি কোনো বাপ টাপ না। এই বাচ্চা আমার, আমি ওর মা। আর আপনি এত কথা জেনে কি করবেন? ডায়পার দিয়ে মুখ বন্ধ করুন। সুব্রতার কঠিন কণ্ঠের ধমকে লোকটা থেকে গেল। বাকিটা সময় আর একটা কথাও সে বলল না। টাকা মিটিয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালো রৌদ্দুর। সুব্রতা এক প্রকার হেঁচকা টানে বেলিকে নিয়ে নিল তার কাছ থেকে। এমন করছেন কেন? আপনার কোলে বাচ্চা দেখে সবাই ওকে আপনার বাচ্চা ভাববে। তো ও তো আপনার বাচ্চা না। ভেংচি কাটল রৌদ্দুর। সুব্রতার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলল সে, এমন ভাব করছেন যেন কোনো ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি কোনো দিন বাবা হতে পারবো না। আমি তা কখন বলেছি? আপনার কথার মিনিং তো তেমনই ঠেকলো আমার কাছে। একদম তর্ক করবেন না। ওকে তাহলে প্রেমের কথা বলবো বলি? শুনবেন? আপনি কথা শেষ করতে পারল না সুব্রতা। তার আগেই শাড়িতে পা পেঁচিয়ে হোঁচট খেল সে। দ্রুত পায়ে এগিয়ে রৌদ্দুর তার কনুই চেপে ধরল। অপরিপক্কতা নিয়ে একা দায়িত্ব নিতে যান কেন? পাশে তো একজন আছে, একবার হাত বাড়িয়ে দেখলেই পারেন। আপনি যান এখান থেকে। তাড়িয়ে দিচ্ছেন? কিন্তু আমি যাব না। কেন? কারণ তানভি দায়িত্ব ছেড়ে পালায় না। কে আপনার দায়িত্ব? আপনি আর বেলি ফুল। বললেই হলো। বাস মিস করতে চান? মানে? চলুন তাড়াতাড়ি। সুব্রতার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল রৌদ্দুর। শাড়ির উপরে তুলে দ্রুত পায়ে রৌদ্দুরের পেছনে দৌড় দিল সুব্রতা। রেস্টুরেন্টে ঢোকার মুখেই কাউন্টার। কাউন্টারে বসা লোকটাকে জিজ্ঞেস করে ওয়াশরুমের সামনে এসে থামল রৌদ্দুর। মহিলা ওয়াশরুমের পাশেই পুরুষদের ওয়াশরুম। বেলির ডায়পার একা চেঞ্জ করতে পারবেন? আমি হেল্প করব। পারব। সুব্রতার শক্ত কণ্ঠের উত্তর পেয়ে বেলি আর শপিং ব্যাগ দুটোই সুব্রতাকে দিয়ে দিল রৌদ্দুর।
সুব্রতা ওয়াশরুমে ঢুকতেই পরপর রৌদ্দুর নিজেও ওয়াশরুমে ঢুকে পড়ল। চোখে মুখে পানি ছিটিয়ে পুরুষদের ওয়াশরুম থেকে বেরিয়ে মহিলাদের ওয়াশরুমের সামনে এসে দাঁড়াল সে। কিছুক্ষণ পেরোতেই সুব্রতা মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এলো। সব ঠিকঠাক? হো হো আঙ্কেল, যাব। সুব্রতার জবাব দেওয়ার আগে জাপটে গিয়ে রৌদ্দুরের গলা চেপে ধরল বেলি। ছোট হাত জোড়া দিয়ে রৌদ্দুরের গাল চেপে শব্দ করে চুমু দিল সে। বাচ্চাটা চুমু দিতে গিয়ে থুথুও মেখে দিল রৌদ্দুরের গালে। তুমি খুব ভালো ভালো। তুমিও মাম্মাম, পৃথিবীর সেরা বাচ্চা তুমি, আমার জান বাচ্চা। বেলিকে কোলে নিয়ে চেয়ারে গিয়ে বসল রৌদ্দুর। সুব্রতা তার সামনের চেয়ারটাতে বসল। ওয়েটার আসতেই অর্ডার দিয়ে বেলিকে নিজের সামনে টেবিলের উপর বসিয়ে দিল রৌদ্দুর। বেলি হাত বাড়িয়ে রৌদ্দুরের কপালের চুলগুলো টেনে ধরল, দুহাতে রৌদ্দুর মাথা নামিয়ে নিল। মুঠো ভর্তি রৌদ্দুরের চুল ধরে আওড়াল সে। তোমালে আমাল ভালো লেগেছে, তাই নাকি মামানি? হো হো, বেলি তোমাল কাতে থাকবে। ভালো আঙ্কেল, তুমি খুব ভালো। সুব্রতা ওদের দুজনের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে এক পর্যায়ে তার চোখ জোড়া ছলছল করে উঠল। সুব্রতার একটাই আফসোস, মেয়েটা কোনো দিন বাবার ভালোবাসা পেল না। মাহমুদ জন্মের পর থেকেই বেলিকে সহ্য করতে পারে না। বেলি মেয়ে কি না, তার তো অঢেল পয়সা। মেয়ে দিয়ে তার কাজ কি? সেই রেশ ধরেই মেয়েকে ঘৃণা করত মাহমুদ। সাথে সকাল দুপুর সুব্রতার উপর অত্যাচার লেগেই থাকত। বেলির আদুরে মুখটাও সে কোনো দিন সুন্দর করে দেখেনি। হারিয়ে গেলেন নাকি? পারলে হারাতামই, কিন্তু সামর্থ্য নেই যে। কে বলল? মানুষ চাইলেই সব সম্ভব। আমি তো শুধু মানুষ না, একজন মাও। আমার যে অনেক দায়িত্ব। মায়েরা অনেক শক্তিশালী হয়। এখন প্রায় মধ্যরাত, শীতের রাত হওয়াতে রাত শেষ হচ্ছে না। গাছের পাতা বেয়ে টপ টপ করে কুয়াশা ঝরছে। একটা বন্ধ চায়ের দোকানের ছাউনির নিচে বেঞ্চিতে বসে আছে রৌদ্দুর, সুব্রতা আর বেলি। শীতের তোপে রৌদ্দুর আর সুব্রতার দুজনের শরীরের হাড় শুদ্ধ কাঁপছে। সামান্য পাতলা একটা শার্ট রৌদ্দুরের শীত নিবারণে ব্যর্থ। তার হুডিটা বেলির পরনে। বাচ্চাটার শীত করছিল দেখে রৌদ্দুর নিজের হুডিটা খুলে দিয়েছিল তাকে। হুডিটা বেশ বড়ই হয়েছে বেলির, যে কিনা বর্তমানে রৌদ্দুরের কোলে ঘুমিয়ে আছে। জড়সড় অবস্থায় কলা পাতা রঙের শাড়িটা আরেকটু শক্ত করে শরীরের সাথে চেপে ধরল সুব্রতা। ঘণ্টা পেরিয়েছে তারা এখানে বসে থাকার। রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোতে বেরোতেই বাসটা মিস করেছিল রৌদ্দুররা। এখানে আশেপাশে থাকার মতো কোনো জায়গাও নেই, তাই উপায়ান্তর না পেয়ে দুজনে ছাউনির নিচে বসে আছে। আমার শীত করছে। এখানে এভাবে আর কতক্ষণ বসে থাকব? যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় বাসটা আসছে, ততক্ষণ এখানেই বসে অপেক্ষা করা লাগবে। নেক্সট বাস কখন? ফজরের পরে। উঠে দাঁড়ালো সুব্রতা। ছাউনির নিচ থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে শুধালো সে। আশেপাশে কোনো বাড়ি নেই? একটু এগিয়ে দেখি। বাড়ি থাকলে ওনাদের কাছে সাহায্যে চাইলে যদি কেউ সাহায্য করে। বেলিকে কোল থেকে তুলে কাঁধে শুইয়ে দাঁড়ালো রৌদ্দুর। জানি না, চোর ভেবে বেঁধেও রাখতে পারে। একবার চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই। আর আমাদের হাতে তো কোনো ব্যাগ নেই। তাহলে চুরি করব কিভাবে? থামল সুব্রতা। এখানে আর বেশিক্ষণ বসে থাকলে আমি শীতে মরে যাব। আপনাকে নিয়ে কোনো বিপদে পড়লে তখন কি করব? সবাই তো আর আমার মতো ভদ্র লোক না। আগে আসুন তো। অন্ধকারের মাঝেই দ্রুত পায়ে হাঁটা দিল সুব্রতা। হাঁটার আগে শাড়ির আঁচলটা মাথায় তুলে নিল সে। এই দাঁড়ান, আজব তো। চা দোকানের উল্টো পাশে একটা রাস্তা গেছে। রাস্তাটা মাটির তৈরি। দেখেই বোঝা যাচ্ছে ওই দিকের জায়গাটা গ্রাম। চাঁদের হালকা আলোতে রৌদ্দুর আর সুব্রতা হেঁটে চলেছে। বেলি এখনো ঘুমিয়ে আছে। এদিকটাতে তেমন একটা মানবের অস্তিত্ব নেই বললেই চলে। হাঁটতে হাঁটতে একটা টিনের আটচালা বাড়ির সামনে এসে দাঁড়ালো দুজনে। বাঁশের কঞ্চি দ্বারা বাড়ির চারপাশে বেড়া দিয়ে রাখা। বাড়িটা দেখে সুব্রতার দিকে তাকালো রৌদ্দুর।
মেয়েটা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। নরম কণ্ঠে রৌদ্দুর আওড়াল, আমি গিয়ে দেখছি বাড়িতে কেউ আছে কিনা। তড়িঘড়ি করে রৌদ্দুরের হাত চেপে ধরল সুব্রতা। এখানে একা দাঁড়িয়ে থাকার চেয়ে লোকটার সাথে যাওয়াটাই ভালো। চারপাশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। দূরে কোথাও নেড়ি কুকুর ডাকছে, তার সাথে বাতাসে কেমন একটা অজানা ফুলের সুবাস ভেসে আসছে। আমি যাই আপনার সঙ্গে। যাবেন? আসুন। বাঁশের বেড়াটা সরিয়ে মাটির বাড়িটার ভেতরে প্রবেশ করল রৌদ্দুর আর সুব্রতা। ঘরের ভেতর থেকে লালচে লাইটের আলো এসে উঠোনে পড়ছে। অন্ধকার হাতড়ে গিয়ে টিনের দরজায় কড়া নাড়ল রৌদ্দুর। কড়ার শব্দে ভেতর থেকে চেঁচিয়ে উঠল এক বৃদ্ধ লোক, কে রে, এত রাইতে বিরক্ত করছ? দরজাটা একটু খুলবেন? আমরা বিপদে পড়েছি খুব। পারতাম না। এইডা কোনো হোটেল না। লোকটার কড়া গলার না শুনে শান্ত চোখে সুব্রতা দিকে তাকালো রৌদ্দুর। এইবারে কি করবেন? আমি দেখছি, আপনি সরুন। রৌদ্দুরকে সরিয়ে দরজাতে এসে দাঁড়ালো সুব্রতা। আলতো কণ্ঠে বলল সে, আমাদের একটু সাহায্য করুন। আমরা খুব বিপদে পড়েছি। শীতের মধ্যে বাইরেও থাকতে পারছি না। একটু তো দয়া করুন। শুনছেন? এইবার আর জবাব দিল না লোকটা। কিছু সময় ফেরতেই খট করে দরজাটা খুলে গেল। চেরাগ বাতি হাতে ঘরের বাইরে এসে দাঁড়ালো পঞ্চা শুধু এক পুরুষ। পরনে তার সাদা লুঙ্গি আর সোয়েটার। বাতির লালচে আলোয় রৌদ্দুর আর সুব্রতাকে ঝাপসা চোখে দেখল লোকটা। জামাই বউ নাকি তোমরা? রৌদ্দুর আর সুব্রতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। ওদের চুপ থাকতে দেখে তারা দিলেন উনি। কি হইল, কথা কও নাকে রে? না মানে, এই মাইয়া কি হয় তোমার? উনি আমার কিছুই হন না। রাস্তায় বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। ছি ছি, এই মাইয়া তোমার জামাই কই? বেগানা পুরুষ লোকের সাথে ঘুরতাছ কেরে? সুব্রতা মাথা নামিয়ে নিল। নিভে আসা কণ্ঠে শুধালো সে, ছাড়াছাড়ি হয়ে গেছে। জামাই ছাইরা পর পুরুষের লগে ঘুরতাছ? এই ছেঁড়া তুমি বিয়া করছ? না না, আমি এখনো সিঙ্গেল। রৌদ্দুরের কথায় ভ্রু কুঁচকে নিল লোকটা, যার অর্থ রৌদ্দুর কি বলেছে তা বোঝেননি উনি। তোমারও ছাড়াছাড়ি হইয়া গেছে? না না, আমি অবিবাহিত। ও, আমাদের একটু থাকতে দিবেন চাচা? না, এমন জোয়ান ডাকগোর অবিবাহিত পোলা মাইয়ারে আমি আমার বাড়িতে থাকতে দিতে পারুম না। আমার পাপ হইব। খোদা তালা পাপ দিবেন। লোকটার করা গলার কথা শেষ হতেই ফোড়ন কাটল রৌদ্দুর। উৎসুক কণ্ঠে শুধালো সে, তাহলে আমাদের বিয়ে দিয়ে দিন? কি? অবাক কণ্ঠে চেঁচিয়ে উঠল সুব্রতা। তার চিৎকারে বেলিও জেগে গেল। ঘুম জড়ানো ফিচফিচে কণ্ঠে বেলি বলল, কি হয়েতে মাম্মা? তুমি এমল তেতাতো কেন? কিছু না মাম্মা, তুমি আমার কাছে আসো। বেলি সুব্রতার কোলে এসে ফের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। লোকটা ওদের দুজনকে পরখ করল জ্ঞানী চোখে। দেখে ভদ্র ঘরের পোলা মাইয়াই লাগছে তোমাগরে। এইডা ঠিক কইছ। তোমাগো বিয়া দিয়া দিলে আমারও সোয়াব হইব। এসব কি বলছেন আপনি? লাগবে না আপনার সাহায্য করা। আমি বাইরে থাকতে পারব। কিন্তু আমি শীতের মধ্যে বাইরে থাকব না। তানভি, চাচা আপনি বলুন, এই মাইয়া তুমি এত কথা কওকেরে? এহনি তোমাগো বিয়া হইব। আমি কাবিনের বই লইয়া আইতেছি। সোয়াব কামান লাগবো আমার। বাতি নিয়ে ঘরের ভেতরে চলে গেলেন লোকটা। রৌদ্দুর বাইরে রাখা পিঁড়িটাতে বসে পড়ল। তার মনটা আপাতত বেশ ফুরফুরে। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটল বলে। ভাগ্য সহায় থাকলে আর কিছুক্ষণ পর সুব্রতা তার। রৌদ্দুরের সুব্রতা, পৃথিবীর কেউ আর তাদের আলাদা করতে পারবে না। সুব্রতা এদিক ওদিক তাকিয়ে উল্টো ঘুরে দৌড় দিল। বেশি দূর যেতে পারল না সে। রৌদ্দুর মেয়েটার আঁচলো খাবলে ধরল। থামতে গিয়ে পায়ে বেশ ভালোই চোট ফেল সুব্রতা। এই মেয়ে পালাচ্ছেন কেন? আমি আপনাকে বিয়ে করব না। কেন? আমি বিবাহিতা, পাগল আপনি। ডিভোর্স হয়ে গেছে আপনার। ভুলে গেছেন তো? আমি কিছুতেই বিয়ে করব না। পুরুষ মানুষ কেবল নারীদেহের লোভে ভালোবাসার নাটক করে।
আমি ঘৃণা করে পুরুষদের। সবাই এক না শুভ্রতা। একবার সুযোগ দিয়েই দেখতে পারো। রৌদ্দুর আর মাহমুদ এক না। জীবন বারে বারে সুযোগ দেয় না। শেষবারে একবার ভরসা করে দেখো প্লিজ। রৌদ্দুরের কণ্ঠ অদ্ভুত শীতল শোনাল। যেন বহু দিনের কষ্ট, আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে কথাগুলো বলেছে সে। যেই কণ্ঠে নেই কোনো ছলনার রেশ। থাকতে পারেও না। চলবে। প্রিয় পাঠক মহল, কেমন হয়েছে জানাবেন, কিন্তু যারা পড়বেন রেসপন্স করবেন প্লিজ। আপনাদের রেসপন্স আমার লেখার উৎসাহ বাড়ায়। যত বেশি রেসপন্স করবেন, তত তাড়াতাড়ি পরের পর্ব পাবেন। সে আমার আপনজন। পর্ব সংখ্যা 05। লেখনীতে নবনীতা চৌধুরী। কে আপনি? আপনি মাহমুদকে কিভাবে চিনেন? শুভ্রতার ভরাট কণ্ঠ শুনে রৌদ্দুর ওর দিকে তাকাল। শীতের মাঝে ও বিন্দু বিন্দু ঘাম জমেছে শুভ্রতার কপালে। বেলিকে খামচে ধরে রেখেছে বুকের সাথে। চাঁদের আলোতে তা বেশ বুঝতে পেরেছে রৌদ্দুর। শুভ্রতা তাকে ভয় পাচ্ছে, এই কথা বুঝতে পেরে কিছুটা পিছিয়ে গেল রৌদ্দুর। আমাকে এখনো তুমি চিনতে পারোনি শুভ্রতা? না, আমি মাহমুদের বন্ধু রৌদ্দুর। মেজর রৌদ্দুর শাহনওয়াজ? মম। তাহলে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন কেন? আমি বুঝতে পারছি না আপনার কথা। আমি তোমাকে ভালোবাসতাম শুভ্রতা। এমনকি এখনো বাসি এবং সারা জীবন বাসব। 5 বছর আগে আমার সাথে বেইমানি করে মাহমুদ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছিল। রৌদ্দুরের কথায় শুভ্রতার কপালে স্তরের ভাঁজ পড়ল। অবাক কণ্ঠে শুধালো সে, কিন্তু আমি তো আপনাকে চিনি না। এমনকি কোনো দিন দেখেছি বলেও মনে পড়ছে না। তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছিলাম মাহমুদের চেম্বারে। তুমি ডক্টর দেখাতে গিয়েছিলে। আমি তখন ওর পাশের চেয়ারটাতে বসে ফোন স্ক্রল করছিলাম। তখন হঠাৎ তুমি হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে পড়েছিলে। মাহমুদ তখন ওয়াশরুমে ছিল। তুমি ডাক্তার ভেবে প্রথমে আমার কাছেই এসেছিলে। তখন তোমার মুখে রেশ হয়েছিল। রৌদ্দুরের অন্যমনস্ক কথায় কৌতূহলী কণ্ঠে শুভ্রতা প্রশ্ন করল, তখন তো আমার ফেস ভর্তি অ্যালার্জি ছিল। পুরো মুখ লাল হয়ে ফুলে উঠেছিল। তাহলে আপনি কিভাবে পছন্দ করেছিলেন আমাকে? এইবারে রৌদ্দুর মিটিমিটি হাসল। জানি, কিন্তু কেন যেন আমার মনে ওই রেশ ভর্তি মুখটাই গেঁথে যায়। আমি তোমার হিস্ট্রি গেটে বাসার ঠিকানা বের করেছিলাম তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। হিস্ট্রিতে বাসার ঠিকানা দেওয়া ছিল, কারণ তুমি এর আগে 2 বার হসপিটালে ভর্তি হয়েছিলে, পেটে ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে। তারপর হেডকোয়ার্টার থেকে কল এসেছিল, জরুরি তলব 2 দিনের মধ্যেই ফিরতে হবে। একটা মিশন ছিল। সেইবারে আর তোমার বাবার কাছে প্রস্তাব পাঠানো হলো না। সিলেট ফিরে গিয়েছিলাম আমি। রৌদ্দুর থামল, শুভ্রতা কোনো কথা বলল না। নীরব প্রকৃতির মাঝে এক জোড়া মানবীর ছায়াকে বড্ড অদ্ভুত দেখাল। গাছের আড়ালে কোনো এক পোকা ডাকছে। রৌদ্দুর বাকি কথাগুলো বলতে উদ্যত হতেই বৃদ্ধ লোকটি ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ওদের দুজনকে এত দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ঝাঝালো কণ্ঠে বললেন তিনি, এই ছেঁড়া ছেড়ি ওইখানে কিতা করো? এদিক পানে আহ। রৌদ্দুর ঘাড় ঘুরিয়ে তাকাল। আপনি ঘরে যান চাচা, আমরা একটু পর আসছি। বিরক্ত হলেন বৃদ্ধ লোকটা। পালাবার পায়তারা করতাছ? রৌদ্দুর পালায় না চাচা। তোমাগো গুজুর গুজুর শেষে দুয়ারে টোকা দিও। আমি জাগনা আছি। লোকটা ঘরে ঢুকে পড়ল। রৌদ্দুর আশেপাশে তাকাল। কত রাত হয়েছে এখন কে জানে। শীতও করছে শুভ্রতার। জলদি কথা শেষ করতে হবে। সেবার সিলেট যাওয়ার পর একদিন বিকেল বেলায় মাহমুদ ফোন করেছিল, ওর বিয়ে ঠিক হয়েছে। এইবারে রৌদ্দুরের কণ্ঠ কিছুটা কেঁপে উঠল। মেয়েটাকে জানো? তুমি, আমার শুভ্রতা। মাহমুদ জানতো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তারপর ও আমার সাথে বেইমানি করেছিল। অনেক লম্বা কাহিনী। আমি তোমাকে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলাম শুভ্রতা, কিন্তু আবার যখন বিধাতা আমাকে সুযোগ দিয়েছে, এইবারে আমাকে আর ফিরিয়ে দিও না শুভ্রতা। শুভ্রতা চুপ থেকে সবটা শুনল।
পরপর নিচু মস্তকে জবাব দিল সে। রৌদ্দুর, আপনি বাচ্চামো করছেন? মানে, কি বলতে চাইছো তুমি? আমি সবে ডিভোর্স দিয়েছি মাহমুদকে। এখনই আবার বিয়ে, সম্পর্ক, এসব সম্ভব না। ইসলামে নেই রৌদ্দুর। আশা করছি আপনি বোঝার চেষ্টা করবেন। কয়দিন সময় প্রয়োজন তোমার? আমি বিয়ে করতে চাইছি না। রৌদ্দুর চাইলেও আর সবটা ভোলা সম্ভব না। মানুষের সহ্য সীমা ছাড়িয়ে গেলে নিজের শক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসে সে, যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। তাও মানুষ করতে দ্বিধা বোধ করে না। তেমনি রৌদ্দুরের কি হলো কে জানে। হুট করে সে শুভ্রতার পায়ের সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। হাতে শুভ্রতার পা জড়িয়ে ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো সে, আমাকে ফিরিয়ে দিও না শুভ্রতা। আমি এইবারে রিজেক্ট হলে শেষ হয়ে যাব। তোমার যতদিন ইচ্ছে সময় নাও। প্রয়োজনে আমি বছর ধরে অপেক্ষা করব। তবুও ফিরিয়ে দিও না, দয়া করো। আরে পাপ করলে আল্লাহ তো দ্বিতীয়বার সুযোগ দেন। তুমি তো মানুষ শুভ্রতা। শুভ্রতা পিছিয়ে গেল। কি করছেন আপনি? আমার পা ছাড়ুন। আমি আর পারছি না শুভ্রতা। বারবার আমি কেন তোমাকে ছেড়ে দিব? তোমার 3 মাস সময় লাগবে। নাও, কিন্তু 3 মাস পর আমাকে তুমি ফেরাতে পারবে না। প্রয়োজনে আমি আইনের বিরুদ্ধে গিয়ে তোমাকে আমার করে নেব। মাইন্ড ইট। রৌদ্দুরের ধীর কণ্ঠের হুমকি শুনেও বিচলিত হল না শুভ্রতা। সে শক্ত কণ্ঠে শুধালো, আমি আর বিয়ে করব না। আমি তোমায় কোন বাঁধনে বাঁধব শুভ্রতা? কিভাবে তোমাকে রাখব? বলো না। এই বয়সে এসে আমার এসব বাচ্চামো ভালো লাগছে না। শুভ্রতা বেলিকে নিয়ে ঝুঁকল। এই প্রথম আলতো হাতে সে ছুঁয়ে দিল রৌদ্দুর বাহু। শুভ্রতার করা কাজে চমকে নিজের বাহুর দিকে তাকালো রৌদ্দুর। বিধাতা এক জীবনে সবাইকে সবটা দেয় না রৌদ্দুর। আমাকে দেখুন না, স্বামী সংসার সবটা দিয়ে ও কেড়ে নিয়েছেন। আমার আর ইচ্ছে করছে না এসব মায়াজালে জোড়াতে। বড্ড কষ্টে একবার সব ছাড়িয়ে এসেছি, সেখানে নতুন করে কিছু ঘটা সম্ভব না। রৌদ্দুর আলগোছে শুভ্রতার হাতটা মুঠোয় নিল। তার কণ্ঠ রোধ হয়ে আসছে, কথাটা খই হারাচ্ছে। শত শত মানুষের সামনে ইন্টারভিউ দিয়েছে সে, কিন্তু আজ তার কণ্ঠ, স্বর সব তার সাথে বেইমানি করছে। কান্না জড়ানো কণ্ঠে রৌদ্দুর আওড়াল, থেকে যাও না শুভ্রতা। আমার তপ্ত মরুভূমিময় জীবনে এক পশলা বৃষ্টি হয়ে, আমার ধু জীবনে শান্তির ফোয়ারা হয়ে। রৌদ্দুরের কান্নারা বাঁধ ভাঙল। শুভ্রতার ছোট্ট শরীর কেঁপে উঠল। পুরুষরা নাকি সহজে কাঁদে না। তবে কি রৌদ্দুর সত্যিই তাকে ভালোবাসে? শুভ্রতার চোখ জোড়া টলমল করে উঠল। আপনি বুঝতে চাইছেন না কেন রৌদ্দুর? আমি তোমাকে হারাতে চাই না শুভ্রতা। তোমাকে আটকানোর জন্যে আমার খুব করে কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে সমাজের সব নিয়ম ভেঙে তোমাকে আর বেলিকে নিয়ে পালিয়ে যাই। না হলে তোমাকে জোর করে বুক খাঁচায় বন্দিনী করি। রৌদ্দুর, আমাকে ফিরিও না শুভ্রতা। শুভ্রতা চুপ হয়ে গেল। রৌদ্দুরের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিল সে। শুভ্রতা হাত ছাড়াতেই রৌদ্দুর উঠে পড়ল। হাতে চোখ মুখ মুছে কোমরে হাত বেঁধে বড় করে দম নিল। বড় বড় কদমে দরজার কাছে গিয়ে দুবার টোকা দিতেই দরজা খুলে দিল লোকটা। শুভ্রতাকে আজ রাতটুকু আপনার কাছে রাখুন চাচা। সকালে ওকে বাসের একটা টিকিট কেটে দিয়েন। তুমি কই যাইবা? বিয়া করবা না? রৌদ্দুর তাচ্ছিল্যের হাসি হাসল। আমার কপালে বিয়ে নেই চাচা। সবার কপালে সব কিছু থাকে না, তেমন রৌদ্দুরের কপালেও বিয়ে নেই। কি এই মাইয়া তোমারে না কইরা দিছে? জি চাচা, আমি তার যোগ্য না। শুভ্রতা ধীর পায়ে এগিয়ে এলো। রৌদ্দুরের পাশাপাশি দাঁড়িয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে শুধালো, মেজর সাহেবকে একবার সুযোগ দেওয়াই যায় তাই না চাচা? চলবে।